রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা কি আলোচনা করব? দেখো, ক্লাসটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা ক্লাস 10-এর যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারটির এটা একটা প্রশ্ন। তো এটা বাংলার তোমাদের 6 নম্বর পেজে যে প্রশ্নটা রয়েছে সেটার আজকে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। আমাদের, তোমরা যে স্ক্রিনে দেখছো তোমরা ভিডিওটা, তার দেখবে বাম দিকে আই বাটন রয়েছে। তো সেখানে তোমরা গেলেই দেখতে পাবে যে মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত তোমার বাকি যে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও এখানে দেওয়া আছে। ওখানে গেলে তোমরা একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টে পরপর তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। সেখানে তুমি যে সাবজেক্ট চাইবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, যাই চাইবে তুমি সেখান থেকে দেখতে পাবে। তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কি আছে? অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন। কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো, অদল বদল গল্প থেকে। অদল বদল গল্পটি কার লেখা? পান্নালাল পেটেলের লেখা। তিনি একজন গুজরাটি লেখক, তাই তো? তো তার লেখা গল্পে আমরা এখানে অমৃত ও ইসাবের বাবাকে আমরা পেয়ে যাচ্ছি কি হিসেবে? একজন চাষি হিসেবে। হুম। 2 নম্বর প্রশ্ন, হরিদার ঘরে সকাল সন্ধ্যা আড্ডা দিত কতজন? 3, 4, 5, 7 জন। এখানে একটা সমস্যা কি, হরিদার ঘরে আড্ডা বসতো 4 জনের, কিন্তু হরিদাকে বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে কজন? 3 জন। কথক, অনাদি এবং ভবতোষ। বউকে চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল। নদের চাঁদের সময় লেগেছিল কতদিন? 2 দিন। এখানে দেখো, এখানে এই যে 5 দিনটা অনেকেই করে ফেলতে পারো, কিন্তু 5 দিন নয়, কারণ হচ্ছে 5 পৃষ্ঠা ব্যাপী ছিল। 5 দিন নয়, 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি, কিন্তু সময় লেগেছিল কতদিন? 2 দিন। আচ্ছা, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে ধুয়ে দিল কি? পায়ের দাগ, তাই তো? কথকের পায়ের দাগ। কথক যখন সেই স্থান ছেড়ে চলে গেল, চলে যাওয়ার পর তার যে পায়ের দাগ, সেই পায়ের দাগ ধুয়ে গেল বৃষ্টিতে। আচ্ছা, নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল। কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। হৈমবতী সুত বধ করেছিল। বধ করেছিলেন কাকে? হৈমবতী সুত। হৈমবতী সুত মানে কি? হৈমবতী সুত হচ্ছেন এখানে কে? কার্তিক, অর্থাৎ দেবী দুর্গার সন্তান। সুত মানে পুত্র। দেবী দুর্গার পুত্র কার্তিক, তিনি বধ করেছিলেন। আমরা লাইনটা কি জানি? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। তাহলে কি? তারকাসুরকে বধ করার জন্য। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ক, অর্থাৎ তারকাসুরকে বধ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, একটু বড় করে নিতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো কি আছে প্রশ্নটা, একটু দাঁড়াও। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন, তাই তো? অনেক ধরে ধরে টাইপরাইটারে কে লিখেছেন? কে লিখে গেছেন? শৈলজানন্দ, অন্নদাশঙ্কর, শুভ ঠাকুর নাকি সত্যজিৎ রায়? অন্নদাশঙ্কর রায় অনেক ধরে ধরে, দীর্ঘদিন ধরে তিনি টাইপরাইটারে লিখে গেছেন। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন, তার লেখক কে ছিলেন? কথক এখানে যে জ্যামিতি বই পড়েছিলেন ছোটবেলায়, তার লেখকের নাম কি? ব্রহ্মমোহন মল্লিক। প্রবন্ধ থেকে তোমাদের এই প্রশ্নটা। আচ্ছা, অরণ্যের রোদন বললে ব্যঞ্জনার অর্থ কি হয়? অরণ্যের রোদন অর্থাৎ কি? জঙ্গলে কান্না? জঙ্গলে কান্না নয়, এটা কি? নিষ্ফল খেদ। অর্থাৎ অর্থাৎ অরণ্যে যদি রোদন করা হয় তার কোনো ফলাফল পাওয়া যায় না। নিষ্ফল খেদ, কোনো ফল পাওয়া যাবে না। নিষ্ফল ক্রোধ নয়, কিন্তু নিষ্ফল খেদ। আচ্ছা, আনন্দে তার বুক ভরে গেল পদটি কি কারক? নিম্নরেখা পদটি, অর্থাৎ এই যে আনন্দ, আনন্দ পদটি কি কারক? কি কারক? আনন্দ হেতু, তাই তো? আমরা জানি যে হেতুময়করণ হয়, ভয়, আনন্দ, দুঃখ ইত্যাদি হেতু। তাহলে এটা কি হবে? হেতুময়, হেতুময়করণ। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। নিম্নরেখ পদটি, নিম্নরেখ পদটি কি হবে? নিম্নরেখ পদ কোনটা? গর্বে। তাহলে গর্ব দ্বারা অন্ধ হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে করণ কারক। ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে। আমরা দেখেছি যে আহ, একটি মাত্র সমাস আছে যেখানে আমরা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য জায়গা থেকে পদ আমাদের নিয়ে আসতে হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে নিত্য সমাস। ঠিক আছে। আচ্ছা, পঞ্চদশ সমস্ত পদটির সমাসের নাম কি? সমাসের নাম কি? আমাদের এইভাবে সমাস করতে গেলে আগে জেনে নিতে হবে তার ব্যাস বাক্যটা। ব্যাস বাক্য এখানে বলা নেই যে ব্যাস বাক্য কি হবে, কিন্তু তবুও আমাদের জেনে নিতে হয়। পঞ্চদশ কি হবে? পঞ্চ অধিক 10, অর্থাৎ পঞ্চ মানে 5-এর থেকে 10টা বেশি। তাহলে পঞ্চ অধিক 10 কি হবে? মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস।
হুম। আচ্ছা, বাক্যের উদ্দেশ্য হলো, উদ্দেশ্যটা কি? কর্তা, কর্ম, ক্রিয়া নাকি ক্রিয়া বিশেষণ? আমরা দেখেছি যে যে কোনো বাক্য, যে কোনো বাক্যের যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। তাহলে কার সম্পর্কে বলা হয়? যার সম্পর্কে বলা হয় তাকে তো আমরা কর্তা বলি। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয়ে যাবে কর্তা। আচ্ছা, তারপর চলে যাব আমরা 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে এমসিকিউ সেটাতে। দেখো 15 নম্বর কি আছে? শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে গঠন অনুসারে বাক্যটি কি? এই যে একটা সেমিকোলন রয়েছে, এটাই প্রমাণ দেয় যে এটা একটা কি বাক্য? যৌগিক বাক্য। যখন কমা থাকবে, সেমিকোলন থাকবে কিছু, বা কোনো অব্যয় পদ দ্বারা যুক্ত থাকবে দুটি বাক্য, তাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলবো। কর্মকর্তার ভূমিকা পালন করে কোন বাচ্চা? কর্মকর্তার ভূমিকা পালন করে আমরা জানি যে যেখানে কর্তা অনুপস্থিত কর্মকর্তার ভূমিকা পালন করে তাকে আমরা বলবো কর্মকর্তৃ বাচ্য। কি বলবো? কর্মকর্তৃ বাচ্য। এ সমস্তই তার জানা, এ সমস্তই সে জানে। তাহলে তার জানা, এ সমস্তই তার জানা, অর্থাৎ তার দ্বারা জানা হয়েছে, এ সমস্তই সে জানে। তাহলে কর্মবাচ্য থেকে এটা কি হয়ে যাবে? কর্তৃবাচ্য, তাই তো? আচ্ছা, এবার এমসিকিউ গুলো শেষ হলো, এবার আমরা এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেটাতে চলে যাব। তো তোমরা তো অবশ্যই দেখছো ভিডিওটা, যারা যারা দেখছো তারা তোমাদের যে বন্ধু আছে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, কারণ তোমরা যত ভিডিওটা নিজেদের মধ্যে শেয়ার করবে তোমাদেরও যেমন সবাই জানবে উত্তরগুলো, তেমনি আমাদেরও একটু আমরাও মোটিভেট হব যে যত ভিউ বাড়বে তত আমাদেরও খুশি লাগবে এবং আমরা পরের ভিডিওগুলো দিতে আমরাও মোটিভেট হব, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে? সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি? এখানে আমাদের জানতে হবে সেই বস্তু, সেই বস্তু মানে এখানে কোনো আম, হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়, যে কোনো প্রাণী বা কোনো জিনিসপত্র কিছু না। সেই বস্তু বলতে পায়ের ধুলো। পায়ের ধুলোটাকে বলা হচ্ছে ভয়ানক দুর্লভ জিনিস। কার পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস? যে সন্ন্যাসী 1000 বছরের, 1000 বছরেরও বেশি বয়স তার, সেই সন্ন্যাসী যিনি একটিমাত্র হরিতকি খান, সেই সন্ন্যাসী এসেছিলেন কার বাড়িতে? জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবুর বাড়িতে এলেও তিনি কাউকে পায়ের ধুলো দেননি, এমনকি জগদীশবাবুকেও দিতে চাননি। জগদীশবাবু সে নানা কৌশলে নিয়েছিলেন। তো এখানে এত কিছু লিখতে হবে না, এখানে কি লিখতে হবে? সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি? বস্তুটি দুর্লভ বলার কারণ তিনি কাউকে পায়ের ধুলো দিতেন না, তাই সেটি দুর্লভ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? কথাটা ছিল যে নতুন যে মেসো, তার দেদার ঘটাপটা করে ছোট মাসির সঙ্গে যার বিয়ে হয়ে গেল, সেই মেসো আসলে একজন লেখক, সত্যিকারের লেখক, তার বই নাকি ছাপাও হয়। এই কথাটা শুনে তার চোখ কি হলো? মার্বেল হয়ে গেল। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কেন ভয়ে কাঠ হয়ে গেল? কারণ হচ্ছে ওই যে ছেলেগুলো অমৃত এবং ইসাব, অমৃত এবং ইসাব তারা যখন হোলির দিনে নতুন জামা পরে গিয়েছিল, তো ধস্তাধস্তিতে সেখানে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল। তো সেটা দেখে তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভের কথা এখানে বলা হয়েছে? লোভটা কি? লোভটা সে সামলাতে পারলো না, এখানে নদের চাঁদের কথা বলা হয়েছে। সে কোন লোভ সামলাতে পারলো না? তার পকেটে থাকা যে চিঠি, সেই চিঠি নদীতে ফেলে দেওয়ার যে লোভটা, অর্থাৎ নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারলো না। দুয়ের একের যে 5-এর প্রশ্নটা রয়েছে, অর্থাৎ গল্প থেকে লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। এর বক্তাকে আগে জানতে হবে, এর বক্তাটাকে। এর বক্তাটাকে তোমরা কমেন্ট করে জানাবে তো, আমি এটা বলছি না। যে যদি যেহেতু এখানে এই প্রশ্নটা নেই, তাই আমি ওটা বলছি না, তোমরা কমেন্ট করে জানাবে যে কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, বক্তাকে। আচ্ছা, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? দেখো, আমি একটু পরেই যদিও ওটা বলে দিচ্ছি, কিন্তু তোমরা এখন কমেন্ট করে জানো কোন প্রসঙ্গে বলা হয়েছে। যখন দেখা যাচ্ছে স্টেশনে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দেখা হলো। অপূর্ব কোথায় যাচ্ছে? ভামো যাচ্ছে। তো তখন গিরিশ মহাপাত্রের সঙ্গে দেখা হলো। এদিকে গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রথম দেখেছিল পুলিশ স্টেশনে, তাই সে ভেবেছিল যে অপূর্ব হয়তো বা পুলিশ। তাই সে সেখানে বলছে, বাবু ঝুটামুটা আমাকে কেন সন্দেহ করছেন? আমি কিন্তু ওই কেউ কেউ আফিম সিদ্ধি লুকিয়ে নিয়ে আসে, কিন্তু আমি ওইসবের দলে নেই। তখন তখন এই কথাটি বক্তা বলেছিল। তো বক্তাকে, বক্তা অপূর্ব, তাই তো? আচ্ছা, পরের প্রশ্ন। আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ কি? আমাদের পথ নেই কারণ হচ্ছে আমাদের
আমরা যেদিকেই যাব সেদিকেই আমাদের বিপদ যেন অপেক্ষা করে আছে। ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের নিচে হিমানির বাঁধ। আচ্ছা, পরের প্রশ্ন কি, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? গানের গায়ে কবি রক্ত মুছেন, এই কথাটির অর্থ হচ্ছে তিনি রক্তপাত মানুষের কখন হবে? যখন অস্ত্র নিয়ে যুদ্ধ হবে, অস্ত্র নিয়ে লড়াই হবে। তো এক্ষেত্রে অস্ত্র এবং রক্তপাত একটা হিংসার ছবি। তো সেই হিংসাকে কবি গানরূপী ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছেন। তাই হিংসা যেন তিনি ভালোবাসার গায়ে মুছে দিতে চেয়েছেন, ভালোবাসা দিয়ে সেই হিংসাকে মুছে দিতে চাইছেন এবং জয় করতে চাইছেন, তাই তিনি একথা এখানে বলেছেন। আচ্ছা, তারপর ঘুচাবয়ে অপবাদ, কোন অপবাদের আশঙ্কা এখানে করা হয়েছে? এখানে বলা হয়েছে ঘুচাবয়ে অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুল অর্থাৎ কি? শত্রু দল। এই যে শত্রু দলকে মেরে ফেলে ইন্দ্রজিৎ কি করবেন? তার যে অপবাদ, স্বর্ণলঙ্কা বলা আছে না, যে স্বর্ণলঙ্কা বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, অর্থাৎ স্বর্ণলঙ্কাকে ঘিরে আছে শত্রু দল, বৈরী দল অর্থাৎ শত্রু দল। তো এই শত্রু দল স্বর্ণলঙ্কাকে ঘিরে আছে, আর ইন্দ্রজিৎ বামাদলের মধ্যে থেকে তিনি আনন্দে আহ্লাদে রয়েছেন, এটা তার কাছে একটা যেন অপবাদ। তো এই অপবাদটা তিনি ঘুচিয়ে দেবেন, যে লঙ্কাকে ঘিরে রেখেছে শত্রু দল, এই অপবাদটা তিনি ঘুচিয়ে দেবেন। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে? মানুষ ধরার দল বলতে যে ইউরোপীয় সভ্য মানুষগুলো, সাম্রাজ্যবাদী মানুষগুলো যারা এসেছিল আফ্রিকাতে, কি জন্য না আফ্রিকার সম্পদ লুট করার জন্য। তো সেখানে তারা শুধু কাষ্ঠ সম্পদ বা প্রাকৃতিক সম্পদই নয়, তারা মানব সম্পদকেও লুট করেছিল। মানুষ এখানে কি করেছিল? মানুষ কে তারা ধরে নিয়ে কৃতদাসে পরিণত করত, তাই এখানে বলা হয়েছে মানুষ ধরার দল। আচ্ছা, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। সিন্ধু পারের সিংহদ্বার কি না, যে সিংহদ্বার দীর্ঘদিন ধরে বন্ধ, অর্থাৎ মানুষের মধ্যে যে কুসংস্কার জরা ব্যাধিতে পরিপূর্ণ, সেই জরা ব্যাধি কুসংস্কারকে কি করবে? যে নতুন অনাগত এগিয়ে আসছে সে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের সিন্ধু পারের যে দীর্ঘদিনের যে দরজা, সেই দরজার খিলানকে তিনি খুলে দেবেন। আচ্ছা, পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি। লেখক কাকে দার্শনিক বলেন? না, দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, তাকে আমরা দার্শনিক বলে থাকি। আচ্ছা, এতে রচনা উৎকট হয়। লেখকের মতে উৎকট কখন হয়? কেন না, যখন আমরা কি করি, যখন আমরা কোনো রচনার, হয়তো ইংরেজি রচনা আছে, তাকে আমরা বাংলায় অনুবাদ করব, তো যখন তার আক্ষরিক অনুবাদ করে দেব, সেক্ষেত্রে রচনা কি হয়ে পড়ে? উৎকট হয়ে পড়ে। তবেই বিপদ। কি কারণে এই বিপদ? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দেখা গেছে প্রাবন্ধিক শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকার, তিনি লেখালেখির অফিসে কাজ করতেন। তো হয়তো তিনি কোনোদিন কি করলেন, তার হাতের লেখার যে কলমটা, সেই কলমটা নিয়ে যেতে অফিসে ভুলে গেছেন। তো তখনই তিনি বিপদে পড়তেন, তাই বলেছেন তবেই বিপদ। কখন বিপদ না, তিনি কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ। তো বিপদটা কেন হতো? কারণ সেই অফিসে লেখালেখির অফিস হলেও কারো কাছে কলম ছিল না, সবার কাছে চৌকো আকারের একটা স্ক্রিন এবং নিচে কিবোর্ড, তাতে সবাই অনবরত টাইপরাইটারে লিখে যাচ্ছে। তো এই কারণে বিপদ হতো, কারণ কারো কাছে কলম ছিল না। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? স্পষ্ট, সহজবোধ্য হওয়া উচিত। আচ্ছা, আমরা এসিকিউ এর এবার ব্যাকরণ পার্টটাতে আমরা চলে এসেছি। দেখো ব্যাকরণের প্রশ্নগুলো দেখো কি আছে। অনুবাদ কি হবে? অনুবাদ সমাসটা কি? এটা অব্যয়ীভাব সমাস, তাই তো। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ। লুপ্তকর্তা অর্থাৎ যেখানে কর্তা লুপ্ত পাবে কিন্তু ভাববাচ্য সেখানে কর্তা রয়েছে কিন্তু সেটা লুপ্ত। কি রকম? যেমন হয়তো বলা হলো যে আমাকে যেতে হবে, এই যে হবে, হবে শব্দটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? ধাতু দিয়ে তৈরি, তো এটা ভাববাচ্য। কিন্তু এখানে আমাকে কিন্তু কোনো কর্তা নয়। আমাকে দিয়ে প্রশ্ন করলে কাকে, কে, সেটা কোনো উত্তর আসে না, তাই এটা কি? লুপ্তকর্তা ভাববাচ্য। আচ্ছা, কারক নির্ণয় করতে হবে। কি করতে হবে? বাংলা বানানে চলবে। নবাগত বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে। কোথায় চলবে? বাংলা বানানে। তাহলে অধিকরণ কারক এ বিভক্তি বানান, তার সঙ্গে এ যোগ হয়েছে, তাই এ বিভক্তি। আধুনিক ভাষাবিজ্ঞান অনুসারে বাক্য সংগঠনকে কটি ভাগে ভাগ করা যায়? আমরা জানি আধুনিক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্যকে
দুটি ভাগে ভাগ করা যায়। একটা কি বাক্যের অর্থগত ভাগ এবং 2 নম্বর হচ্ছে গঠনগত ভাগ, দুটি ভাগে ভাগ করা হয়। বিভক্তি ও নির্দেশকের পার্থক্য। বিভক্তি ও নির্দেশকের দুটোই শব্দের পরে বসে, এটা হচ্ছে শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে, এটা হচ্ছে সাদৃশ্য। এবং বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে শব্দ শব্দের সঙ্গে বিভক্তি বসে শুধুমাত্র তাকে পদে পরিণত করছে, কিন্তু নির্দেশক কি করে? বচন নির্দেশ করে থাকে, এটাই তাদের পার্থক্য। একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প জটিল বাক্যে, কি হবে? জটিল বাক্য অর্থাৎ সাপেক্ষ পদ বসবে এখানে। যখনই একাসনে বসলো তখনই লিখে ফেললো আস্ত একটা গল্প, যখন তখন যোগ করলেই আমরা এর উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন কর্মবাচ্যে। মুন্সিজির দ্বারা পত্র বাছিতে লাগা হলো, বা মুন্সিজির পত্র বাছিতে লাগা হইল, হলো না বলে হইল বলতে পারি। মিথ্যেবাদী কোথাকার, নির্দেশক কি হবে? মিথ্যেবাদী কোথাকার, এটা নির্দেশক। সে কোথাকার মিথ্যেবাদী, বা সে একজন মিথ্যেবাদী, আমরা এইভাবে যে কোনো একটা বলতে পারি, সে একজন মিথ্যেবাদী। দেখে দেখে আশ্চর্য বোধ হলো, কর্তৃবাচ্যে পরিণত। কি? দেখে আশ্চর্য বোধ হলো, কর্তৃবাচ্যে কি হবে? দেখে আশ্চর্য হলাম, দেখে আশ্চর্য হলাম। আচ্ছা, সাবধান ব্যাস বাক্য সহ সমাসের নাম কি হবে? সাবধান অবধানের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি, অবধানের সহিত বর্তমান, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব আমরা। আমরা একের দাগের যে প্রশ্নগুলো হয়, 1 নম্বরে যে 1 মার্কসের যে প্রশ্নগুলো হয় সেগুলো শেষ করে ফেললাম। আচ্ছা, এবার 3-এর যে প্রশ্নগুলো সেগুলোতে চলে যাব। দেখো কি আছে, পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? কাকে রেহাই দেওয়ার সম্পর্কে সংশয় প্রকাশ করা হয়েছে। কাকে রেহাই দেবে? নদীকে। এখানে নদীকে রেহাই দেবে না। কি বলা আছে পরের প্রশ্নটা? কেন এমন বলা হয়েছে? নদী আজ অনেক ফুলে ফেঁপে উঠেছে, সে ইট কাঠ সুরকি দিয়ে তৈরি করা যে ব্রিজ তাকে অনায়াসে হয়তো ভেঙে ফেলবে, কিন্তু মানুষ তাকে রেহাই দেবে না। আজ যে নদী ফুলে ফেঁপে উঠেছে, কাল বৃষ্টি কমে গেলে সে ক্ষীণসতা নদীতে পরিণত হবে, তখন মানুষ কি করবে? তাকে তার উপরে আবার সেই ব্রিজ তৈরি করবে, তাই এমন কথা বলা হয়েছে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদা কি কথা বলেছিলেন? যখন জগদীশবাবু তাকে বললেন যে আপনি যদি কোনো বাণীও না শুনিয়ে যান তাহলে আমি শান্তি পাবো না, তখন জগদীশবাবু বললেন যে জন ধন যৌবন এগুলো এক একটি বঞ্চনা মাত্র, এগুলো কিছুই না তাছাড়া। তো হরিদার কাছে এই কথা অদ্ভুত কেন মনে হয়েছে? কারণ যে অনাদি ভবতোষ যারা জগদীশবাবুর বাড়িতে এসেছিল তারা কি করেছে? তারা তো হরিদাকে বন্ধু হিসেবে জানে, হরিদার সহজ সরল কথাবার্তায় তারা শুনতে অভ্যস্ত। এখানে হরিদার যে তত্ত্ব কথা সেগুলো তাদের কাছে অবাক লেগেছে, যে এই কথাগুলো হরিদার কখনো হতেই পারে না, তাই তাদের এই কথা মনে হয়েছে। আচ্ছা, কবিতার যে প্রশ্নগুলো আছে 3-এর সেগুলো দেখো। কৃপা করো নিরঞ্জন। নিরঞ্জন কে? এখানে ঈশ্বরকে নিরঞ্জন বলা হচ্ছে। এখানে বক্তা কে? বক্তা পদ্মা, তাই তো? বক্তার এই কৃপা প্রার্থনার কারণ কি? বক্তা পদ্মা তিনি কি করলেন? সেই পদ্মা সে কি সে তার বাবার বাড়িতে রাত্রে থাকে। যখন রাত্রিকাল সে তার বাবার বাড়িতে যাপন করে, তারপর যখন সকাল হয় তখনই সে কি করে? সখীদেরকে সঙ্গে নিয়ে তার সেই তৈরি করা যে উদ্যান এবং যেখানে সে এক প্রাসাদ বানিয়েছে, অট্টালিকা, সেখানে এসে সে হাজির হয়। সেখানে এসে সে দেখতে পেল যে চারি সখী চারিভিতে পড়ে আছে, অর্থাৎ চারদিকে পড়ে আছে। আর মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, অর্থাৎ মাঝে যে কন্যাটা রয়েছে সেই কন্যাটা রম্ভাকেও রূপে জয় করে ফেলেছে, অর্থাৎ সে অতি সুন্দরী একটা রমণী। তো তখন সে কি ভাবলো? যে হয়তোবা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে এখানে পড়েছে, অচৈতন্য পড়িছে ভূমিতে। হ্যাঁ, তো সে তার সখীদেরকে আদেশ দিল যে তাদেরকে বসনে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যাওয়ার জন্য। আর সেই উদ্যানের মাঝে নিয়ে গিয়ে তাদেরকে কি করা হলো? অগ্নি জেলে সেঁকে গাও, কেহ পায়ে কেহ শিরে কেহ পা। তাহলে কি? আগুন জেলে কেউ পায়ে কেউ মাথায় সেঁক দিতে লাগলো, এবং সেই সময় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে কৃপা করো নিরঞ্জন। ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে মোহর ভাগ্যের বলে, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে। তাহলে পিতার পুণ্য এবং মোর অর্থাৎ আমার ভাগ্যের বলে
কি করো, ওই কন্যাদের জীবনটাকে ফিরিয়ে দাও। কার কাছে? এই নিরঞ্জনের কাছে প্রার্থনা। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়ি বলতে এখানে কি বলা হয়েছে? শিশু অর্থাৎ বাড়ির যে সমস্ত আত্মজ যারা সন্তান তাদের কথা বলা হয়েছে, এবং বাড়ি বলতে আশ্রয়স্থলকে বলা হয়েছে। তারা এই যে শিশু বাড়িরা খুন কেন বলা হচ্ছে এখানে? কারণ হচ্ছে আমাদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থল তো খুন হতে পারে না, আশ্রয়স্থল ধ্বংস হয়ে যায়। এখানে আমরা জানি যে এই পরিস্থিতিতে, যুদ্ধময় পরিস্থিতিতে কি হয়েছিল, সমস্ত বাড়িঘর সব আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সমতলে যখন, তখন এই চিমনি, জলতরঙ্গ, কতকের যে মিষ্টি বাড়ি, সমস্ত কিছু আগুন ধরে গিয়েছিল। তো সেই কারণে আগুনে বাড়ি ঘর সব ধ্বংস হওয়ায় বলা হয়েছে যে শিশু বাড়িরা খুন হলো। আচ্ছা, তারা কেন খুন হলো? কারণ ওই যে সমস্ত সমতলে আগুন ধরে গেল, সমস্ত সমতলে আগুন ধরার পর সেগুলো সব জলে পুড়ে ছাই হয়ে গেল এবং এরা খুন হলো। আচ্ছা, পরের প্রশ্ন কি? কই, এই ঘটনা তো আমাকে বলেননি। বক্তাকে কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? ঘটনাটি বক্তাকে না বলার কারণ কি? এখানে অপূর্বের একটি ঘটনা। অপূর্ব একসময় স্টেশনে গিয়েছিল, তো তখন তাকে ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্মের নিচে ফেলে দিয়েছিল। তো সেই সময় কি হয়েছিল, সে অপূর্ব স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে যেতে সে ভারতীয় বলে, দেশি লোক বলে তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। আর সেখানে অনেক ভারতবাসী ছিল, অনেক বাঙালি ছিল, কেউ কিন্তু অপূর্বর এই কষ্টে দুঃখ প্রকাশ করেনি। তারা কি করেছিল, তারা আরো বরং খুশি হয়েছিল যে যে লাথির চোটে অপূর্বর হাড় পাঁজর ভেঙে যায়নি, এটাতেই তারা খুশি হয়েছিল। তো এটা তলোয়ারকর তাকে বলেছে রামদাস, আর রামদাস তাকে বলেছে এ কথা। এবং কোন ঘটনার কথা? ঘটনাটা বললাম যে ওই লাথি মেরে ফেলে দেওয়ার কথা। এবং বক্তা ঘটনাটি না বলার কারণ হচ্ছে বক্তা যথেষ্ট আত্মসম্মান বোধে এটা লিখেছিল, তাই সেই লজ্জা সে আজও ভুলতে পারেনি, তাই এটি সে কারো কাছে প্রকাশ করেনি। আচ্ছা, রত্নের মূল্য জহুরির কাছে কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানচক্ষু গল্পে তপন আগে জানতো যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হয় না। তারপর সে জানতে পারলো যে তার যে নতুন মেসো, সেই নতুন মেসো আসলে একজন লেখক। তখন নতুন মেসোকে দেখে সে অনুপ্রাণিত হলো এবং এক আসনে বসে একটা গল্প লিখে ফেললো। সেই গল্পটা লেখার পর তার খুশি হলো, তার মাথার চুল খাড়া হয়ে গেল এবং সে বুঝতে পারলো যে এই লেখার মূল্য যদি কেউ বোঝে তাহলে সেটা মেসো বুঝবে। তো তাই তার মনে হয়েছে রত্নের মূল্য কার কাছে? জহুরির কাছে, তাই সে মেসোকে দেখানোর কথা ভাবলো এটা। আচ্ছা, পরের প্রশ্নটা কি আছে? রত্ন ও জহুরি বলতে কি কি বোঝানো হয়েছে? এখানে রত্ন বলতে কি? রত্ন বলতে তপনের লেখা গল্প, এবং জহুরি হলো তপনের যে নতুন মেসোমশাই সে। আচ্ছা, বক্তার এরকম মনে হওয়ার কারণ কি? এরকম মনে হওয়ার কারণ হচ্ছে তার লেখক মেসো একজন লেখক, তার গল্প ছাপানো হয়, আর তপনের লেখা গল্পের মূল্য যদি কেউ বোঝে শুধুমাত্র মেসোই বুঝবে, তাই তার এই কথাই মনে হয়েছে। আমি এখন কবিতার যে আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো সেগুলো দেখো। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, আমি কে? এখানে আমি অর্থাৎ কবি কথক এখানে তিনি বলছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি অস্ত্র নয়, অস্ত্রের বিরুদ্ধে তিনি গানকে আশ্রয় করেছেন। তিনি হাজার হাতে পায়ে বলতে কি বোঝানো হয়েছে? হাজার হাতে পায়ে বলতে আসলে তিনি একা নন, তিনি গান শুনিয়ে ঋষি পালকের, ময়ূর পালক মাথায় গোঁজা ঋষি পালকের দ্বারা দেশে গায়ে ঘুরে গান শুনিয়ে একটি কোকিলকে আশ্রয় করে তিনি সহস্র গান বেঁধেছেন, এবং সহস্র গান বেঁধে তিনি বহু মানুষকে তার পক্ষে টেনে এনেছেন। তার ফলে তিনি আজ একা নন, হাজার হাত পা তার হয়ে গেছে। বক্তা এগিয়ে এসে উঠে দাঁড়াতে চান কেন? তিনি এগিয়ে এসে উঠে দাঁড়াতে চান কারণ আজ হাজার হাত পা তার, তিনি গানের মাধ্যমে মানুষকে কি করছেন না, মানুষের হৃদয় থেকে যে হিংসা, সেই হিংসাকে তিনি দূর করবেন এবং একটা সুন্দর সুস্থ সমাজ তিনি গড়ে তুলতে পারবেন। দেবতা বাঁধা যজ্ঞ জুপে, এখানে দেবতা কিভাবে বাঁধা পড়ে আছেন না, দেবতাকে যজ্ঞজূপে পাষাণ স্তূপে, অর্থাৎ এখানে আমাদের যে বিপ্লবীরা তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে জেলখানায় বন্দি করা আছে, তাই তারা এখানে বন্ধ হয়ে আছে। পাষাণ স্তূপে বলতে কি বোঝানো হয়েছে? কারাগারের কথা, পাথর দিয়ে নির্মিত যে দেওয়াল তার কথা বলা হয়েছে।
আর উদ্ধৃতাংশটির তাৎপর্য বলতে কি, আমাদের যে সমস্ত বিপ্লবীরা যারা ভারতবর্ষকে স্বাধীন করতে তাদের জীবন পর্যন্ত বাজি রেখেছেন, সেই মানুষগুলোকে ইংরেজরা বন্দি করে জেলখানায় তাদের আশ্রয় হচ্ছে। তো তার ফলে কবি বলছেন যে এরা তো আমাদের কাছে দেবতা, আমাদেরকে পরাধীনতা দূর করে আমাদের স্বাধীনতা এনে দিতে চায় এরা। তো এই মানুষগুলো যদি দেবতা হয়, তারা কোথায় বন্দি? তারা পাথরের ঘরে লোহার দরজার মধ্যে আটকানো এই মানুষগুলো। তাই তাদেরকে বলা হচ্ছে যে দেবতা বাধা যজ্ঞযুপে পাষাণ স্তূপে। পরের প্রশ্ন, প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। কি আছে প্রশ্ন দেখো, 6 নম্বর, 6-এর দাগে দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, লুইস এডসন ওয়াটারম্যান, তাই তো, তিনি স্রষ্টা। বাংলায় এই ধরনের পেন কি নামে পরিচিত? বাংলায় এই ধরনের পেন ঝর্ণা কলম নামে পরিচিত। বাংলা নামটি কার দেওয়া বলে অনুমান করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর এই ঝর্ণা কলম নাম দিয়েছিলেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত কি হবে না, একদিন একদিন এই যে লুইস এডসন ওয়াটারম্যান, তিনি কি করছেন, তিনি একটা দলিলে তিনি লেখালেখি করছেন। এমন সময় তার দোয়াতে থাকা কালিটি কি হয়, উল্টে পড়ে যায়। তো উল্টে পড়ে গেলে তিনি তার কালি যখন না থাকে তখন তিনি কি করেন, কালি আনার জন্য আবার ছুটে যান। তো ছুটে যাওয়ার পর তিনি যখন কালি নিয়ে চলে আসেন তখন দেখেন যে সেই সইসাবুত করিয়ে নিয়েছে অন্য আরেকজন কেরানি। তখন তিনি ঠিক করেন যে এর কিছু একটা বিহিত করতেই হবে। তো তিনি যে ক্ষতির সম্মুখীন হন, এই ক্ষতি এড়ানোর জন্য তিনি এই কলম তৈরির প্রতিজ্ঞা করেছিলেন এবং কলমটা তৈরিও করেছিলেন। এইভাবে ফাউন্টেন পেনের কি হয়েছিল, জন্ম হয়েছিল। আচ্ছা, তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয়? যখন ভাষা বুঝতে অসুবিধা হয়, ভাষার মধ্যে যখন আড়ষ্টতা আসে, হ্যাঁ, সরলার্থ থাকে না, তখন বুঝতে অসুবিধা হয়। এই অসুবিধাগুলো দূর করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সবসময় বিজ্ঞান বিষয়ক কোনো আলোচনা যখন করতে যাব আমরা, তখন আমাদেরকে সহজ সরল ভাষাই ব্যবহার করতে হবে। এবং যে পরিভাষাগুলো আমাদের নেই বাংলাতে, সেগুলোতে ইংরেজি পরিভাষাগুলোই আমরা চালাতে পারি। আর আক্ষরিক অনুবাদ না করে সেটা অভ্যন্তরীণ যে অনুবাদ হবে সেই অনুবাদ আমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা নাটকের যে প্রশ্নগুলো। নাটকের প্রশ্নে দেখো কি আছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই যে ওর, প্রত্যেকটা জায়গায় যে ওর বলা হচ্ছে, ওর মানে কার এখানে? ওর অর্থাৎ এখানে ঘসেটি বেগম, সিরাজের যে মাসি ঘসেটি বেগম, তার কথা বলা হচ্ছে। আচ্ছা, ওর বলতে কার কথা বলা হয়েছে? প্রশ্নটাই দেওয়া আছে, ওর বলতে সিরাজের মাসি ঘসেটি বেগমের কথা বলা হয়েছে। উদ্দিষ্টের প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। এই যে ওর নিঃশ্বাসে বিষ এমন বলা হচ্ছে কেন? কারণ এই চরিত্রটার মধ্যে আমরা পেয়ে থাকি প্রতিহিংসা পরায়ণতা, তার মধ্যে হিংস্র মনোভাব, হ্যাঁ, তার মধ্যে কূটনৈতিকতা, এই সমস্ত গুণে সমন্বয়ে সে একজন খলনায়িকা হয়ে উঠেছে। কে? ঘসেটি বেগম। আসলে ঘসেটি বেগম চেয়েছিল যে তার পিতা অবর্তমানে কে হবে, আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে রাজা হবে, তার পুত্র বা তার পুত্র শওকত জঙ্গ, সে আবার দত্তক পুত্র। কিন্তু যখন তা হলো না, সিরাজউদ্দৌলা যখন রাজা হলেন, তখন তার মনের মধ্যে এক হিংস্রতা সৃষ্টি হলো এবং সেই হিংসার আগুন তার মনের মধ্যে জ্বলছিল। তো এক নারীর কাছে যখন আরেক নারী যেত, অর্থাৎ ঘসেটি বেগমের কাছে যখন সিরাজের স্ত্রী লুৎফা যেত, তখন বুঝতে পারতো যে ঘসেটি বেগমের মধ্যে কিরকম নিঃশ্বাসে যেন বিষ রয়েছে, কথার মধ্যে যেন মধুরতা নেই। ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন এবং অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, এই কারণেই এই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? কাদের উদ্দেশ্য? কাদের বলতে এখানে আমরা জানি যে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, এই মানুষগুলোকে উদ্দেশ্য করে সিরাজউদ্দৌলা কথা বলেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এখানে একটা সিরাজউদ্দৌলা আসলে এই যে হিন্দু এবং মুসলিম এই দুপক্ষকে একজোট করে তিনি বাংলাকে বাংলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যাতে খর্ব না হয়
তার তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি জানতেন যে ইংরেজ লর্ড ক্লাইভ যে এগিয়ে আসছে, এই এগিয়ে আসার পর যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যদি হিন্দু মুসলমান আলাদা হয়ে যায়, এক বিভেদ সৃষ্টি হয় এদের মধ্যে, তাহলে অবশ্যম্ভাবী হার, পরাজয় অবশ্যম্ভাবী। তাই তিনি কি করেছিলেন, তিনি এই দুপক্ষকে একজোট করার তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাব। কি আছে, একটু ছোট করে নিতে হবে আমাদেরকে। দেখো, আর অল্প একটু রয়েছে আমাদের, দেখে নিতে হবে। তোর আসল লজ্জা জ্বলে, তোর আসল গর্ব জ্বলে। বক্তা কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন? আমরা জানি এটা কোনি উপন্যাস থেকে নেওয়া। এখানে বক্তা হলেন ক্ষিতীশ সিংহ, যিনি সাঁতার প্রশিক্ষক, তাই তো? কোনির, যিনি জুপিটার সুইমিং ক্লাবের সাঁতারের প্রশিক্ষক ছিলেন, এবং কোনিকেও তিনি উন্নতির শিখরে পৌঁছে দিতে তার অবদান অনস্বীকার্য ছিল। আচ্ছা, কোন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছেন? যে কোনি যখন লজ্জা পেত, কোনি যখন লজ্জা পেত যে তাকে দেখে, তার কাজ দেখে অমিয়া কি করছে, অমিয়ারা হাসছে, যে তুই এখানে ঝিয়ের কাজ করিস। অর্থাৎ কোনি যখন ওই প্রজাপতিতে সকালবেলা মুছতো, ঝাঁট দিত, সেই সময় গিয়েছিল অমিয়ারা, এবং দেখার পর তাকে বলেছিল তুই এখানে ঝিয়ের কাজ করিস। তখন কোনি চেয়েছিল, সে কি করবে, সে ক্ষিতীশকে বলেছিল যে যদি কোনো লেখালেখির কাজ থাকে, আমার হাতের লেখা তো ভালো নয়, বৌদিকে বলবে না যে যদি আমাকে লেখালেখির কাজ দেয় তাহলে আমি হাতের লেখা প্র্যাকটিস করব। তো তখন ক্ষিতীশ বলেছিল যে এটাতে তোর লজ্জা নয়, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। জলে অর্থাৎ কি? জলে অর্থাৎ সে যদি, তার লক্ষ্য কি, তার লক্ষ্য সাঁতারু হওয়া, ভারতবর্ষের একজন চ্যাম্পিয়ন সাঁতারু হওয়া, আর সে যদি জলে নেমে সাঁতার কাটতে গিয়ে পরাজয় স্বীকার করে, তাহলেই তার আসল লজ্জা। আর গর্ব কোথায়? সে জলে নেমে যদি জয়লাভ করে, সাঁতারে যদি জয়লাভ করে, তাহলে সেখানেই তার আসল গর্ব। আচ্ছা, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল? জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল? কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, তোমাদেরকে এগুলো সাজিয়ে লিখতে হবে। কি 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 এখানে জুপিটার সুইমিং ক্লাবে দেখা গেছে ক্ষিতীশ নাকি কি করতো, ক্ষিতীশ সবাইকে অতিরিক্ত সাঁতার কাটাতো। তাদেরকে কি করা হতো, তাদেরকে ব্যক্তিগত জীবনে ক্ষিতীশ হস্তক্ষেপ করতো, মেয়েদেরকে বারবেল নিয়ে এক্সারসাইজ করাতো, সুহাস শ্যামলদেরকে 12 বছরের মেয়েদের সঙ্গে, আমেরিকার 12 বছরের মেয়েদের সঙ্গে তুলনা করতো, বেলা ও মিয়াকে চুল কাটতে বলেছিল। তো এই ধরনের আচরণগুলো ক্ষিতীশ করতো বলে সাঁতারুরা অভিযোগ করেছিল। এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? ক্ষিতীশ বলেছিল যে হ্যাঁ, আমি এগুলো সবই করেছি। সে মেনে নিয়েছিল, এবং মেনে নেওয়ার পর সে কি বলেছিল যে সাঁতারুরা যদি 6 মাস বসে থাকে এবং 6 মাস সাঁতার কাটে, তাতে কিন্তু চ্যাম্পিয়ন তৈরি হয় না। তাহলে কি করতে হবে? তাদেরকে যথেষ্ট পরিশ্রম করাতে হবে। আর ওরা জলের কাছে বসে থাকবে, ঠাট্টা তামাশা করবে, হ্যাঁ, জলে নেমে 2-4 পা গিয়ে জল থাকবে, তারা উঠে আসবে, এইগুলো করে কখনো সাঁতার শেখা যায় না। তাই সে এইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। আচ্ছা, তুই আস্ত একটা শয়তান। বক্তা কে? বক্তা এখানে ক্ষিতীশ সিংহ, তাই তো? ক্ষিতীশ সিংহ কোনিকে বলেছে। তার এমন উপলব্ধির কারণ হচ্ছে যে ক্ষিতীশ সিংহ জানতো যে কোনি বুঝতে পেরে গেছে যে ক্ষিতীশের আসল দুর্বলতাটা কোথায়। তো সেই দুর্বলতা কোথায় ক্ষিতীশ কোনি জানতে পেরে গেছে বলেই সেখানে সে যেন ঘা দিচ্ছে। তাই বলছে তুই একটা মস্ত শয়তান, আস্ত শয়তান একটা তুই। আচ্ছা, এরপর আমরা চলে যাব 9 দাগের। দেখো, তোমাদের যে ইটুবিটা আছে সেটা করে নেব, এবং তারপরে প্রতিবেদন আর রচনা। তো ইটুবিটা একটু দেখে নাও। দেখো কি বলছে, এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন ট্রু টু আস এ লং অ্যাজ হি লাইভ। তাহলে একজন সত্যিকারের, একজন প্রকৃত বন্ধু কে হয়? একজন প্রকৃত বন্ধু হয় সে, যে কিনা তার সারাটা জীবন আমাদের সঙ্গে কি করে না, বিশ্বস্তভাবে আমাদের সঙ্গে থাকে। হি উইল শেয়ার আওয়ার সরো অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়স। সে তার আনন্দ যেভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়, তেমনি তার দুঃখটাকেও আমাদের সঙ্গে কি করে ভাগ করে নেয়।
হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস। সে আমাদের সঙ্গেই থাকে, স্ট্যান্ড অর্থাৎ দাঁড়িয়ে থাকে না, আমাদের সঙ্গেই থাকে। কিভাবে থাকে না, যখন আমাদের কঠিন সময়, আবার হার্ড মানে শক্ত না, আমাদের যে হার্ড টাইম অর্থাৎ কঠিন সময়, আমাদের জীবনে যে কঠিন সময়গুলো আছে সেই কঠিন সময়ে যদি কোনো বন্ধু থাকে সেটাই আমরা প্রকৃত বন্ধু বলবো। তাহলে এটা কি হার্ড টাইম, যখন আমাদের কঠিন সময় সে সময় তারা আমাদের সঙ্গে থাকে। অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস, এবং সে সবসময় কি থাকে, সে সবসময় তৈরি থাকে আমাদেরকে কখন সে সাহায্য করবে। হি উইল রিস্ক এভরিথিং, সে সমস্ত কিছু ঝুঁকি নিয়ে নেয় আমাদের জন্য। কি করে? ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড, সে তার এমনকি সে তার জীবনেও বন্ধুর জন্য সমস্ত কিছু ঝুঁকি নিতে সে প্রস্তুত থাকে। আচ্ছা, এরপরে আমাদের কি রয়েছে? এরপরে 10-এর দাগে আমাদের রয়েছে একটা প্রতিবেদন এবং কাল্পনিক সংলাপ। আমি এগুলো তোমাদেরকে বলেই গেছি যে প্রতিবেদন তোমরা লিখবে, সংলাপটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কেন? সংলাপে আমাদের মার্কস একটু কম পাওয়া যায়। তো যাই হোক, দুটোই আমরা দেখে নেব কি কি। প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই অংশটা তোমাদেরকে শিরোনাম আকারে ওপরে দিতে হবে। এটা লেখার পর নিচে আন্ডারলাইন করে, এটা মাঝখানে সবসময় যে পেজটা থাকবে তোমাদের তার মাঝখানে থাকবে এই অংশটুকু, এবং বাম দিক থেকে তোমরা লিখবে নিজস্ব সংবাদদাতা স্থান এবং তুমি যে ডেটে লিখছো, যে ডেটে বাংলা পরীক্ষাটা দেবে, মাধ্যমিক পরীক্ষাটা, সেই ডেটটাই তোমার এখানে লেখা হবে। তারপরে কি হবে? তারপরে এই যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, এটা তোমাকে দেখাতে হবে তুমি যে দিনে প্রতিবেদনটা লিখছো তার কয়েকদিন আগের থেকে কি হচ্ছে, বন্যা হচ্ছে, মানে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির কথা তুমি লিখবে যে গত 5 দিন ধরে টানা অবিশ্রান্ত বৃষ্টির কারণে উত্তরবঙ্গে এই এই অঞ্চলগুলিতে কোনো জায়গাগুলো বলে দেবে যে এই অঞ্চলগুলিতে কি হয়েছে, ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। তো এর একটা সূত্র রয়েছে, কি হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, এর ফলে কি কি হলো। এই 4টে পয়েন্টকে তোমরা একটা প্যারার মধ্যেই রাখবে। কি হলো? ভয়ঙ্কর বন্যা হলো। কেন হলো? বৃষ্টি হলো, তার জন্য হলো। প্রচুর জল বয়ে নিয়ে যেতে পারছে না নদীর কি হয়েছে না, পলি বালিতে জমা হয়ে গেছে, দুকুল ছাপিয়ে জল বন্যা সৃষ্টি করছে। তাহলে কেন হলো হয়ে গেল। এবারে তার ফলে কি কি হলো, কত মানুষ মারা গেল, একটা সংখ্যা দিয়ে দেবে, তবে এমন সংখ্যা দেবে না যে সেটা অবিশ্বাস্য মনে হবে, একটা সংখ্যা দিয়ে দেবে। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে কি লিখবে? প্যারা চেঞ্জ করে অবশ্যই সরকারকে দোষ দেবে। এখানে দোষ মানে সরাসরি না, আবার নিজে বলছো এমনটাও না, তুমি একজন রিপোর্টার, তুমি কখনো বলবে না আমি বলছি সরকার এই করছে, এরকম ব্যাপারটা নয়। আসলে প্রশাসনের প্রয়োজন ছিল যে নির্দিষ্ট সময়ে এই বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়া। যদিও প্রশাসন এর ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেটা আরো অনেক আগের থেকে নেওয়া উচিত ছিল। স্থানীয় লোকজনও এতে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। এইভাবে সরকারকে 2-1 কথা বলে দোষারোপ করে এটা কি করা হবে, আমাদের প্রতিবেদনটা শেষ করা হবে। তাহলে পুরো প্রতিবেদনটা দুটো প্যারাতে আমরা ভাগ করব। আচ্ছা, রক্তদানের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। দেখো এই সংলাপে কি হবে, দুজন বন্ধু আমাদের উভয়ের মধ্যে কথোপকথন আমাদেরকে আলোচনা করতে হবে। কি? রক্তদানের উপযোগিতা। রক্তদানের উপযোগিতাটা কি? রক্ত কি হয়, যদি ব্লাড ব্যাংকে ব্লাড না থাকে, অর্থাৎ রক্ত না থাকে, তাহলে কি হয়, হঠাৎ করে কখনো যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার অনেক রক্তক্ষরণ হয়েছে, তো সেই ব্যক্তিটা হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হবে, নিয়ে আসার পর তাকে রক্ত দিতে হবে, না হলে কি হবে, তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তো সে সময় যদি রক্ত সঞ্চিত আমাদের সংগ্রহ করা না থাকে, তাহলে তাকে রক্ত দেওয়া যাবে না। তাই যাতে তাকে রক্ত দেওয়া যায়, তাই রক্ত আমাদের সংগ্রহ করতে হবে। আবার অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তির অপারেশনের সময় যে রক্ত পাওয়া যায় না, তাই রক্তের প্রয়োজন। তো এই নিয়ে তোমাদের দুটো বন্ধুর মধ্যে একজন প্রশ্ন করবে যে রক্তের প্রয়োজনীয়তা, রক্তদানের প্রয়োজনীয়তা কি, একজন উত্তর দেবে। সেই ব্যক্তি যখন আবার প্রশ্ন করবে, তখন অপরজন উত্তর দেবে। এইভাবে আমাদের কথোপকথনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটা না করে তোমরা চেষ্টা করবে এটা করার। তো যে যেটা প্র্যাকটিস করেছে সেটাই করবে, তবে এইভাবে হবে। আর আমরা রচনাতে বলে থাকি বিজ্ঞান, এখানেও রয়েছে কমন হিসেবে আমাদের বিজ্ঞানের ভালো মন্দ, অর্থাৎ ভালো মন্দ মানেই হচ্ছে কি, সুফল এবং কুফল। ঠিক আছে, এখানে একসঙ্গে বলা আছে ভালো মন্দ, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে এটা বিজ্ঞানের সুফল এবং কুফল। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং আরেকটা কথা বলবো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কারণ তোমরা মাধ্যমিক দিচ্ছ, এরপরে 11-12 পর আমাদের যদি তোমরা প্লেলিস্টে যাও দেখতে পাবে সব ভিডিও দেওয়া আছে। 11-12 তোমরা যথেষ্ট পরিমাণে
সুবিধা পাবে এখান থেকে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।